নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট ইউটিউব চ্যানেলের নতুন এপিসোড। আজকে একটু গল্পচ্ছলে আপনাদের সাথে কয়েকটি বিষয়ে আলোচনা করি। তথ্য ভারাক্রান্ত করব না, কারণ এর আগে বিভিন্ন বিষয়ে বহু তথ্য দিয়েছি, ভিডিও আপনারা দেখেছেন। সম্প্রতি ভিউয়ারশিপ কমে গিয়েছে, যে কোনো কারণেই হোক, মোদির বিরুদ্ধে বলার কারণেই হোক, অ্যালগোরিদমের কারণেই হোক। আমি শুধু দর্শকদের অনুরোধ করব, দয়া করে ভিডিওটি শেয়ার করুন এবং নোটিফিকেশান আইকনে ক্লিক করুন, যাতে ভিডিওটি ছাড়া হলেই আপনাদের কাছে আসে। সেই সঙ্গে শেয়ার করুন, আর যারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। এইবার আলোচনার বিষয়ে আসি। আপনারা জানেন গতকাল থেকে নতুন জিএসটি, যেটা নেক্সট জেনারেশনের জিএসটি বলা হচ্ছে, নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সেই জিএসটি চালু হয়েছে। আসলে চালু হয়নি, জিএসটি তো ছিলই, জিএসটির হার কমানো হয়েছে। প্রসঙ্গ সেটা না, প্রসঙ্গ হচ্ছে সম্প্রতি একটি সাক্ষাৎকারে, আমার মতোই একটি ডিজিটাল প্ল্যাটফর্মের এক পাকিস্তানের বন সাংবাদিকের কাছে সাক্ষাৎকারে আমেরিকার পলিটিক্যাল সায়েন্টিস্ট, বয়স্ক ভদ্রমহিলা, অনেক বয়স হয়েছেন, স্বনামধন্য ক্যারল ক্রেস্টিনি, তিনি ডোনাল্ড ট্রাম্পের নানা রকম এই যে কাজকর্ম করছেন, প্রতিদিন এক এক দিন এক এক রকম ট্যারিফ বাড়িয়ে দিচ্ছেন, আবার আলোচনা করছেন, আবার ট্যারিফ কমাচ্ছেন, কখনো জেলেনস্কির পাশে দাঁড়াচ্ছেন, কখনো তার সাথে বিরোধিতা করছেন, নানা রকম যে কাজ কারবার করছেন, এই ব্যাপারটাকে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি একটা বাক্য ব্যবহার করেন, চুতিয়া। হ্যাঁ, হিন্দি শব্দ চুতিয়া। এবং যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন তিনিও হেসে ফেলেন, যিনি বলছিলেন তিনিও হেসে ফেলেন। ব্যাপক ভাইরাল হয় পার্টিকুলার ওই অংশ, যে ডোনাল্ড ট্রাম্প ইজ এ চুতিয়া। এখন চুতিয়া শব্দটা অ্যাকচুয়ালি কি, কেন ব্যবহার হয়, আমি কদিন ধরেই ভাবছিলাম এই ব্যাপারে কিছু বলবো। আমি যখন বিহারে পোস্টিং হই, তখন লালু সবে জেলে গিয়েছেন, রাবড়ি সিংহাসনে বসছেন এবং এই নীতিশ কুমাররা বিরোধী। সেই সময় আমার বন্ধু বান্ধব যখন ভুলভাল হিন্দির কথা বলতাম, তার মানে বুঝতাম না, অনেক সময়তেই কথায় কথায় চুতিয়া শব্দটা ব্যবহার করতো। পাটনা এটা খুব চলতি শব্দ ছিল। এখন চুতিয়া শব্দের অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে, কিন্তু খারাপ অর্থে ব্যবহার করা হলো মূর্খ। অর্থাৎ তুম তো বহুত চুতিয়া হো, মতলব তুম বহুত মূর্খ। অ্যাকচুয়ালি মিনিং এটাই বলা হয়, যদিও এর একটা অত্যন্ত খারাপ অর্থ আছে। হিন্দি শব্দে চুত মানে হচ্ছে রাজাইনা, এবং সেইভাবে যদি টানেন তাহলে চুতিয়া শব্দের একটা আলাদা অর্থ বেরোয়। আবার আসামে চুতিয়া টাইটেল আছে, অহমিয়াদার, সেই ক্ষেত্রে কিন্তু মানেটা আলাদা। এখন এই কথাটা আমি কেন বলছি, আমার ফেসবুকে আমি একাধিক পোস্ট করেছি কালকে, সেটাতে আমার মনে হয়েছে যে কোথাও অর্থ এই শব্দটা অত্যন্ত আজ প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে ভারতের ক্ষেত্রেও। আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছি না, কাউকে ব্যক্তিগতভাবে চুতিয়া শব্দ ব্যবহার করছি না। ধরুন এই জিএসটি, আপনারা জানেন ইউপিএ আমলে জিএসটি করার জন্যে অসীম দাশগুপ্ত, তৎকালীন সিপিএম এর যিনি অর্থনীতিবিদ এবং জ্যোতিবাবুর আমলের অর্থমন্ত্রী ছিলেন, বুদ্ধ ভট্টাচার্য ছিলেন, জিএসটি কাউন্সিল হয়েছিল, তিনি প্রচেষ্টা করেছিলেন। কংগ্রেস সরকার জিএসটি নানাভাবে চেষ্টা করে, কিন্তু প্রতিবার বিজেপি বাধা দেয় এবং তারা কোনোভাবেই জিএসটি লাগু হতে দেবে না বলেছিল। তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র ভাই মোদী। তিনি পরিষ্কার বলেছিলেন যে জিএসটি চাপানো সম্ভব নয়, এটা হচ্ছে মানুষের স্বার্থ বিরোধী একটা প্রচেষ্টা। মনমোহন সিংকে চিঠি লিখেছিলেন, বলেছিলেন গুজরাটে জিএসটি লাগু হতে দেবো না, চালু হতে দেবো না। লাগু শব্দটাও হিন্দি থেকে গিয়েছে। এখন এই হিন্দি উর্দু, আজ গল্প ছলে কিছু আলোচনা করব, কিভাবে উর্দু ভাষাতে খবর বলছে বলে আবার আপত্তি জানিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট চিঠি দিয়েছে, আপনারা জানেন। সেই নরেন্দ্র মোদী, যিনি পুরো ইলেকশন ক্যাম্পেইনটা করলেন
জিএসটির বিরুদ্ধে। ইভেন 2014 সালের তিনি যখন প্রাইম মিনিস্টারিয়াল ক্যান্ডিডেট হিসেবে বিজেপি তাকে তুলে ধরেছে, তখন তার ক্যাম্পেইনের একটা বড় অংশ ছিল দুটো পার্ট, একটা আধার কার্ড সার্বজনীন না করা, অর্থাৎ সকলের ক্ষেত্রে আধার কার্ড নয়, তিনি আধার কার্ডের প্রবল বিরোধী ছিলেন, আর একটা জিএসটি। কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে যে কাজটি করলেন, সমস্ত ব্যাপারে আধার কার্ডকে যুক্ত করলেন এবং আধার কার্ড প্রায় বাধ্যতামূলক করে ফেলা হলো। সেই সঙ্গে জিএসটি এবং তার স্ল্যাব 28% মতো তুলে দেওয়া হলো। ভয়ঙ্করভাবে সমস্ত জিনিসপত্রের দাম বেরোলো এবং বাড়ার পরে প্রবল আপত্তি উঠেছিল, আপনারা জানেন। তখন রাহুল গান্ধীকে এই বিজেপি ট্রোল বাহিনী পাপ্পু বলে ডাকতো, অমিত শাহ রাহুল বাবা বলতো। তো তিনি এটাকে গব্বর সিং ট্যাক্স বলেন, পার্লামেন্টে বলেন, কিন্তু জিএসটি লাগু হয়ে যায়, সারা দেশে জিএসটি চালু হয়ে গেল। তার ছোট ব্যাপারীরা অর্থাৎ ছোট বিজনেসম্যানরা ভীষণভাবে সাফারার হন, বড় ব্যবসায়ীরা যারা টোটাল রিটার্ন জমা করে জিএসটি টাকা তুলতে পারেন তারা লাভবান হন। এগুলো আমরা সব জানি। এই নিয়ে অনেক বিতর্ক আছে, কে কত টাকা পায়। পশ্চিমবঙ্গ, কেরালার, তামিলনাড়ু, কংগ্রেস শাসিত বহু রাজ্য তারা জিএসটি কাউন্সিলে একাধিকবার অভিযোগ করেছে রাজ্যের যে ভাগ অর্থাৎ স্টেট জিএসটি, সেন্ট্রাল জিএসটি, তার প্রপার টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকারের মমতা ব্যানার্জি একাধিকবার চিঠি দিয়েছে, 1 লক্ষ কোটি টাকার উপর পায়, দিচ্ছে না। কিন্তু টাকাটার তুলে নেওয়ার ক্ষমতা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। এরপরে সারা দেশে বিজেপি শাসিত বহু রাজ্যেও নানা রকম প্রতিবাদ হয়, কিন্তু আমরা দেখেছিলাম জিএসটির স্ল্যাব কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি, এমনকি লোকসভা ইলেকশনের পরেও হয়নি। জিএসটি কাউন্সিলে নির্মলা সীতারামন একাধিকবার বলেছিলেন, কিন্তু হয়নি। ঠিক যেভাবে এই যারা পেনশন হোল্ডার, বেসরকারি চাকরিতে যারা প্রভিডেন্ট ফান্ড থেকে পেনশন পান, ন্যূনতম পেনশন 1000 টাকা থেকে বাড়ানোর কথা বারবার বলা হয়েছে, সেটা নিয়ে নাকি সিদ্ধান্তও হয়েছে, নির্মলাজিও বলেছেন, কিন্তু সেটা আজ পর্যন্ত কার্যকারী হয়নি, কারণ নরেন্দ্র মোদী, অমিত শাহ যতক্ষণ না বলবেন ততক্ষণ হয় না। তো আলটিমেটলি লোকসভা ইলেকশনে 240 হয়ে ওই দুটো ক্র্যাচে ভর দিয়ে একটা নীতিশ কুমার, একটা চন্দ্রবাবু নাইডু, যিনি বহুদিন মানে চন্দ্রবাবু তো ঘর করেইছেন। আমি চন্দ্রবাবুকে একাধিকবার প্রকাশ কারাতের প্রায় হলাই গলায় বন্ধুত্ব দেখেছি, সীতারাম ইয়েচুরির দেখেছি, কংগ্রেসের সাথে ছিল, ইউপিএতে আপনারা জানেন কনভেনার ছিলেন ওই সময়, গুজরালের সময়। সেই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশের ওপর ভর দিয়ে চলছিল, তখনও কিন্তু জিএসটি কমায়নি। কখন কমানো হলো? যখন আসামের ইলেকশনে জিতবে কি জিতবে না একটা ভয়ঙ্কর বিভাজনের রাজনীতি করেও বিজেপি চিন্তিত। বিহারের ইলেকশনে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে 10,000 করে টাকা ঢুকিয়ে দিয়ে 2 লক্ষ টাকা করে ওই সেলফ হেল্প গ্রুপকে দিয়েও জিতবে কি জিতবে না, বেকার ভাতা বাড়িয়েও তখন, প্লাস পশ্চিমবঙ্গের ইলেকশন, কেরালার ইলেকশন, তামিলনাড়ুর ইলেকশন, তার আগে এটাকে স্ন্যাপ পোল বলা চলে, উত্তর ভারত, পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের, বা বিহারকে যদি আমরা উত্তর ভারতের মধ্যে ধরি বা পূর্ব ভারতের মধ্যে ধরি। এবং নরেন্দ্র মোদী সেটা নিয়ে এমনভাবে প্রচার করলেন এবং মিডিয়াগুলোকেও আমরা অদ্ভুতভাবে দেখলাম, যখন যে লোকটা জিএসটি বিরোধিতা করেছিলেন, বলা হয়েছিল দেশের স্বার্থে বিরোধিতা করছে, তিনি যখন জিএসটি লাগালেন, এই দালাল মিডিয়া, আমি গদি মিডিয়া বলি না, তার অ্যাঙ্কার একেবারে ছেড়ে দিল মাস্টার স্ট্রোক, ভারতের উন্নতি সাংঘাতিক হবে। আবার এই নেক্সট জেনারেশন জিএসটি বলে যেটাকে প্রোপাগান্ডা করা হয়ে চালানো হচ্ছে, কমিয়েছেন, খুবই ভালো কথা। এতদিন টাকাগুলো কোথায় গেল? অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সকলেই প্রশ্ন করছে, এতদিন যে রাহুল গান্ধী পর্যন্ত যে টাকা তোলা হয়েছিল সেটা তাহলে কোথায় গেল? এটাকেও বলা হচ্ছে মাস্টার স্ট্রোক। অর্থাৎ আমি ফেল করলেও মাস্টার স্ট্রোক, আমি পাস করলেও মাস্টার স্ট্রোক। আমার প্রশ্ন হচ্ছে, চুতিয়াটা কে? কে কাকে চুতিয়া বানাচ্ছে? ঠিক এইভাবে আপনারা জানেন যে বলা হয়েছিল সুইজারল্যান্ড থেকে কালা ধান আসবে, ব্ল্যাক মানি আসবে, এবং প্রত্যেকের এই ব্ল্যাক মানি আপনার অ্যাকাউন্টে যখন যাবে তখন 15 লাখ টাকা করে ভরে দেওয়া হবে। পরবর্তীকালে যখন কিছুই হলো না, তখন অমিত শাহ বলল ও তো জুমলা থা। আবার এই বারবার এই জিনিস আমরা দেখলাম, নোটবন্দি বলা হয়েছিল দাঁড় করিয়ে একদম ফাঁসিতে লটকে দেওয়া হবে, 170 থেকে 80 জন লাইনে দাঁড়িয়ে মারা গেল।
আমরা জানি নোটবন্দির টাকা বড় বড় ব্যবসায়ীরা কিভাবে হাওলার মাধ্যমে অন্যভাবে পাচার করেছে, কিভাবে বিজেপি সেই সময় বড় লোক হয়েছে, কিভাবে বিজেপির বিভিন্ন রাজ্যে তাদের অফিস হয়েছে, আর সাধারণ মানুষ নোটবন্দিতে কিভাবে সাফারিংস হয়েছে, ছোট ছোট ব্যাপারীরা ভারতের অর্থনীতি কিভাবে ভেঙে গেছে। কিন্তু সেটাও ছিল মাস্টার স্ট্রোক। ওই দিল্লি নয়ডা চ্যানেলের অ্যাঙ্কাররা এবং দালালগুলো দিনের পর দিন সেটাকে বলতে মাস্টার স্ট্রোক। আমরা জানি পরবর্তীকালে সেই নোট অর্থাৎ ক্যাশ আবার একই পরিমাণে মার্কেটে ফিরে এসছে। তাহলে চুতিয়া কে কাকে বানালো? এখন এইটা একটা অদ্ভুত ব্যাপার। এই যে তেল, আজকে যে তেল নিয়ে ডোনাল্ড ট্রাম্প কেন রাশিয়া থেকে তেল কেনা হয়েছে, করে 50% ট্যারিফ বসিয়ে দিল, এবং অন্ধভক্তরা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে বারবার করছিলেন যে তার পুজো করছিলেন যাতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতে পারে। আরে তেলের উইন্ডফল লাভ তো হলো মুকেশ আম্বানি রাশিয়ান অয়েল কিনলো, সেটা তাদের রিফাইনারিতে গুজরাটের জামনগরে রিফাইন করা হলো, করে আবার ইউরোপের বিভিন্ন দেশে বা পৃথিবীর অন্য দেশে বিক্রি করা হলো। আপনি যদি রিলায়েন্স ইন্ডাস্ট্রির ব্যালেন্স শিটের দিকে তাকান, যে পরিমাণে ফায়দা রিলায়েন্স ইন্ডাস্ট্রির হয়েছে তার ধারে কাছে ফায়দা অন্য কারুর হয়নি। কিন্তু এবার বলছেন স্বনির্ভর হতে হবে, অর্থাৎ লাভ হলো একটা দেশে, ডোনাল্ড ট্রাম্প 50% ট্যারিফ বসিয়ে দিল, এবার উনি বলছেন যে আমাদের সবাইকে স্বনির্ভর হতে হবে। এই কদিন আগে, এক বছর, গত বছর এই দেওয়ালির আগে আপনাদের মনে আছে যে কোন রকম বাজি চায়না থেকে আসবে না, চায়না আমাদের সবচেয়ে বড় শত্রু, চায়নাকে আমরা দেখে নেব। এখন আবার চায়নার মতো হয় না, চায়না আমাদের পাশে চলে এসছে, চায়নাকে আমরা সঙ্গে পেয়ে গেছি। তার সাথে রাশিয়া, কিছুদিন আগেই কিন্তু এই চায়না রাশিয়া অন্যরকম ছিল। চুতিয়া কে কাকে বানাচ্ছে মশাই, এটাই তো বুঝতে পারছি না। আসলে আমরা জনগণ বারবার এই চুতিয়া বনে যাই। কেন বনে যাই জানেন? আমাদের এই রাজ্যে দেখুন না, এই রাজ্যে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারী সব চাকরি গেল। যারা চুরি করে বা 2 নম্বরি করে যাদের চাকরি গেল, মুখ্যমন্ত্রী বললেন যে তাদেরকেও ভাতার ব্যবস্থা করা হবে, হাইকোর্ট আটকে দিয়েছে। এটা কখনো হয়? আপনি একটা সরকারি চাকরি 2 নম্বরি করে পেলেন, কিছুদিন বাদে দেখা গেল আপনার সার্টিফিকেটটা জোচ্চুরি, তখন তো আপনার চাকরি যাবেই, আর ওই বকেয়া টাকাটাও ফেরত দিতে হয়। এটা হাইকোর্টের একাধিক অর্ডারে সেটা হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিলেন না, তাদেরকেও আমার কিছু দেখতে হবে, তাদের অন্য কিভাবে ব্যবস্থা করা যায়। কেউ কিন্তু কারোর বাবার টাকা কেউ কাউকে দিচ্ছে না, আমার আপনার করের টাকা। এই যে জিএসটিটা তোলা হচ্ছে আমার আপনার পকেট ভেঙে, আবার জিএসটি ছাড়তেও যদি আলাদা আসে তো সেটাও কার লাভ হবে কেউই জানে না। এর মধ্যে জিএসটির টাকা কমাবে, কবে থেকে কমবে, ওষুধের দাম কবে কমবে, কোনো স্থিরতা নেই। মানে আবার আমরা চুতিয়া হচ্ছি। দেখুন, করোনার সে মনে আছে আপনাদের, সবাই মিলে আমরা থালা বাজালাম, প্রদীপ জ্বালালাম, তাই দিয়ে নাকি করোনা চলে যাবে। করোনা কি গেছিল? তা তো যায়নি। তাহলে ভারতের এই কোটি কোটি মানুষ এরকম মূর্খের মতো আচরণ করছে কেন? আমি বুঝতে পারি না। এই পলিটিশিয়ান গুলো সাধারণ মানুষকে গরু ভেড়ারও কি অদম বলে মনে করেন? তারা কাকে চুতিয়া বানান এটাই তো বোঝা যায় না। আবার ধরুন এই বিহারের সামনে ইলেকশন, হ্যাঁ, তেজস্বী যাদব যিনি মুখ্যমন্ত্রী পদের দাবিদার হতে চাইছেন, তার মাধ্যমিক পাস করেনি। অন্যদিকে বিজেপি যাকে বানাতে চাইছে চিফ মিনিস্টার, এবং যাকে নরেন্দ্র মোদী পাশে নিয়ে ঘুরছেন অমিত শাহ, সম্রাট চৌধুরী, দল বদলু, তিনি একবার হলফনামায় দিয়েছিলেন ক্লাস 7 পাস, একবার হলফনামায় দিয়েছিলেন ম্যাট্রিক, পরে আবার সেটা চ্যালেঞ্জ হয়ে যায়। কোথায় ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে যে 7 পাস হলফনামায় দিচ্ছে, সে আবার বলছে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি নেই। তারপর আবার বলছেন কোথা থেকে আন্নাদুরাই কলেজ, সেখানে কোনো ইউনিভার্সিটি, প্রশান্ত কিশোর তার পুরো পোল খুলে দিয়েছে। অর্থাৎ ক্লাস 7-এর ওপর তার পড়াশুনো করেন। অথচ বিহারে বলা হচ্ছে যে শিক্ষিত লোককে আমরা সামনে আনছি ডেপুটি চিফ মিনিস্টার। বিজেপির তো এবার ইচ্ছে নীতিশ কুমার, যার
শারীরিক ও মানসিকভাবে সুস্থ নন তাকে সরিয়ে একজনকে চিফ মিনিস্টার করতে? আসলে প্রধানমন্ত্রীর সার্টিফিকেট মানে বিএ পাসের এবং এমএ পাসের যেরকম দিল্লি ইউনিভার্সিটি দেখাতে দিল না, এবং আমরা ভারতবাসীরা মেনেও নিলাম যে সেই সার্টিফিকেট অরিজিনাল কিনা, কি অবস্থা, কেন তার সাথে যারা পড়তো সেটা দেখানো যাবে না। এই চুতিয়া শব্দটা কিন্তু ভীষণ প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। আপনি পড়ছিলেন যে বাংলাদেশ দেখুন না, এই যে ইউনূস ফিরে এলেন, হাসিনা চলে গেল, হাসিনা তো ইলেকশন একতরফা করেছিল, কেউ বলছে ফ্যাসিস্ট, গুলি চালিয়েছে, হাসিনারা বলছেন যে আমরা গুলি চালানোর নির্দেশ দিইনি। যাই হোক, ও বিতর্কেই যাচ্ছি না। ইউনূসের বিরুদ্ধে যা যা মামলা ছিল, উনি সবকটা মামলা, সে আর্থিক অপরাধের মামলা, লেবারদের ওপর তাদের টাকা না দেওয়ার মামলা, প্রভিডেন্ট ফান্ডের মেরে দেওয়ার মামলা, অন্যান্য মামলা, যে মামলায় তার জেল খাটার কথা, সে সব মামলা তিনি কোয়াশ করে দিয়েছেন। বাংলাদেশের লোকেরা তো পথে নেমেছিলেন একটা পরিবর্তনের আশায়, বিরাট তারা স্বপ্ন দেখছিলেন, অগাস্ট বিপ্লব হয়ে গেল, যেটা নাকি একেবারে 71 সালের মুক্তিযুদ্ধের ওপরে, কিন্তু ইউনূস তাদেরকেও চুতিয়া বানিয়ে দিয়েছে। আসলে পলিটিশিয়ানদের নেচারই হচ্ছে সাধারণ মানুষকে মূর্খ বানানো। আমার প্রশ্ন হচ্ছে কতকাল, আর কতকাল আমরা এই একবার জিএসটির ধাঁধা, একবার নোটবন্দির ধাঁধা, একবার অন্য ধাঁধা, এই বারবার এই চুতিয়া বনবো বলুন তো? এর কি কোনো সীমা নেই? আমি জানি এই কথাগুলো যখন বলছি অনেকে সমালোচনা করবেন, অনেকে গালাগাল দেবেন, ট্রোল বাহিনীকে নামিয়ে দেওয়া হবে, ভিউয়ার কমে যাবে, তারা অনেকেই আরো অন্যান্য পথ নেবেন, বলবেন এই রাজ্যে কি হয়, অমুক রাজ্যে কি হয়। কিন্তু তেলের দামের যে লাভটা মুকেশ আম্বানি পেল, তার কোনো সুরাহা পশ্চিমবঙ্গের মানুষ আর ভারতের অন্য রাজ্যের মানুষ কি পেল? মনমোহন সিং এর আমলে যখন $120 পার ব্যারেল তেলের দাম ছিল, তখন উঠেছিল আন্তর্জাতিক বাজারে, তখন দেশে তেলের দাম কখনো $50 পার লিটার, পেট্রোল 60-70 এরকম নেমেছিল, এখন তো 100-র ওপরে। ওইখান থেকে তো টাকাটা আসছে, সেই টাকাতে বেলানো হচ্ছে। আচ্ছা আপনারা বলুন তো, ভারতের জনসংখ্যা কত অ্যাকচুয়ালি? 21 সালে তো করোনা, 20 সাল 21 সালে হয়নি, আজ 2025, আজ পর্যন্ত কেন জনগণনা ঠিক মতো হচ্ছে না? জনগণনা হচ্ছে না, কিন্তু এসআইআর হবে, এসআইআর করে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ দ্য ভোটার কার্ড হবে, তাতে জনসংখ্যা বেশি না ভোটার বেশি সেগুলো নিয়ে সব কথা হবে। আবার ধরুন রোহিঙ্গার প্রসঙ্গে, এই যে শুভেন্দু অধিকারী, উনিও কি চুতিয়া বানাচ্ছেন না? সারা ভারতে 20-25 হাজার রোহিঙ্গা আছে, এবং সেটা ইউনাইটেড নেশন স্বীকৃত, তাদের অনেকের কার্ড আছে। পশ্চিমবঙ্গে 300-400 হবে ম্যাক্সিমাম, কোনো সরকারি নথি নেই, কোনো ডকুমেন্ট নেই, সেন্ট্রাল গভর্নমেন্টও দিতে পারছে না, বলা হচ্ছে কয়েক কোটি রোহিঙ্গা, মানুষেরা বিশ্বাস করছে। আসলে জনগণ বলে আমরা যেটাকে বলি, সেই জনগণকে চুতিয়া বানানোটাই হচ্ছে পলিটিশিয়ানদের কাজ। সেটা মোদিই হন, সেটা মাননীয়াই হন, সেটা ইউনূসই হন, সেটা অমিত শাহই হন, আর যেই হন না কেন, ডোনাল্ড ট্রাম্পই হন, এই মূর্খ যদি না মানিয়ে রাখতে পারে, মানুষ যদি প্রশ্ন করতে পারে, তাহলে কিন্তু সমস্যা আছে। শেষ একটা বিষয় অবতারণা করে আবার এই চুতিয়া বানানোর কাজটা বলি। আপনারা সম্প্রতি একটা নোটিশ সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন হিন্দি টিভি চ্যানেল, আজ তাক, এবিপি নিউজ, অন্যান্য চ্যানেলকে দিয়েছে, নাকি তারা 30% হিন্দির মধ্যে উর্দু ভাষা ব্যবহার করছে, যেটা বন্ধ করতে হবে। একজন মহারাষ্ট্রের ভদ্রলোক কেস করেছিলেন, এই অভিযোগ জানিয়েছিলেন, তার প্রেক্ষাপটে সিদ্ধান্ত নিয়েছে। এখন মুশকিল হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট যে নোটিশটা জারি করেছেন, সেই নোটিশটায় আমি দেখছিলাম, এবং এটা নিয়ে একাধিক ইউটিউবার, সাংবাদিক যারা, আমি ইউটিউবাররা আর নট জার্নালিস্ট, ইউটিউবার আর ইউটিউবার, জার্নালিস্ট আর জার্নালিস্ট, জার্নালিস্টদের একটা মাধ্যম হচ্ছে ইউটিউব বর্তমানে, সেই কারণে ডিজিটাল প্ল্যাটফর্মের কথা আমি বলছি। তারা বলছেন যে ওই নোটিশটা যে দেয়া হয়েছে, তাতেই অন্তত 8 থেকে 10টা শব্দ উর্দু ব্যবহার করা হচ্ছে। এমনকি চুতিয়া শব্দটাও কিন্তু উর্দু, এটা হিন্দি শব্দ নয়, কথায় কথায় যে হিন্দি ভাষীরা ব্যবহার করেন। আচ্ছা কখনো হতে পারে
মতলব থেকে মানে কিতাব, হাজারো শব্দ। কখনো আপনি হিন্দি থেকে উর্দু শব্দ বাদই দিতে পারবেন না। প্রেমচাঁদে যে কাহিনী লিখতেন সে উর্দুতে। ভারতের বেশিরভাগ হিন্দি সিনেমার উর্দু ভাষা ব্যবহার হয়, হিন্দি উর্দু মিলিত ভাষা। এটা সুপ্রিম কোর্টে বাতিল পর্যন্ত হয়ে গেছে যে এইভাবে আলাদা করে উর্দু কখনো মুসলিমদের ভাষা বলা যাবে না, কিন্তু বলা হচ্ছে, ওই চুতিয়া বানানো হচ্ছে অত্যন্ত পরিকল্পিতভাবে। আমার প্রশ্ন হচ্ছে, কতকাল আর এই মূর্খামির স্বর্গে বাস করবেন? প্রশ্ন তুলুন, প্রশ্ন করুন, সরাসরি প্রশ্ন করলে সবাইকে প্রশ্ন করুন। এই যে সন্ধ্যেবেলা টিভি চ্যানেলে যে আলোচনা হয় তাদেরকেও প্রশ্ন করুন। আমি ঘন্টাখানেকের আগের একটা অনুষ্ঠানে দেখছিলাম, বিশ্বনাথ চক্রবর্তী বলছেন, উনি এই জিএসটি নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের সমালোচনা করতে হঠাৎ চলে এলেন গরুর রচনার মতো মমতা বন্দ্যোপাধ্যায় কেন তেলের দাম কমাচ্ছে না। একবারও কিন্তু বললেন না যে ওই ক্ষেত্রে লাভ করেছে আম্বানির চ্যানেল কত, আম্বানি কত লাভ করেছে সেটা প্রকাশ করা। আসল আমরা সকলেই মূর্খামির চক্করে পড়ে গেছি। সুতরাং প্রশ্ন যতক্ষণ না করব, সত্য যতক্ষণ না থাকবো, ততক্ষণ এই চুতিয়াপনা যাবে না এবং এই রাজনীতিই চলতে থাকবে। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এপিসোড শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।